আর একটা ভোট, সেটি হচ্ছে গণভোট। সেটির পক্ষে ডক্টর ইউনূস বলেছেন, সেই ভোটের গাড়ি উদ্বোধন করে বলেছেন গণভোটে হ্যাঁ ভোটের ভোট দেওয়ার পক্ষে তিনি বলেছেন। আমরা দেখলাম টিআইবি বলছে গণভোটে হ্যাঁ বিজয়ী হবার কোনো বিকল্প নাই। আহ, মানে এই প্রচারণাকে আপনি কিভাবে দেখছেন? জি, আমি তার আগে একটু বলতে চাই, গত 15 দিনে যদি আপনি ঘটনা প্রবাহগুলো দেখেন, খুব দুঃখজনক ভাবে ওসমান হাদি মৃত্যুবরণ করেছে। তার মৃত্যুর সংবাদে প্রথম আলোতে আগুন দেওয়া হয়েছে, তার মৃত্যুর সংবাদে ডেইলি স্টারে আগুন দেওয়া হয়েছে। ডেইলি স্টারে 30 জন সাংবাদিক উপরে আটকা পড়েছিলেন, শ্বাসকষ্ট হচ্ছিল প্রচন্ড ধোঁয়ায়। অনেকক্ষণ পরে সেখানে গাড়ি গেছে। ছায়ানটে ভাঙচুর করা হয়েছে এবং উদীচীতে ব্যাপক ভাঙচুর করা হয়েছে, এবং এগুলোর কোনোটারই বিচার হয়নি। দীপু দাস নামে একজন হিন্দুকে পিটিয়ে মেরে উলঙ্গ করে আগুন দেওয়ার ভিডিও করা হয়েছে। হুম। কি পরিমাণ ঘটনা গত 15 দিনে! এরপরে 25 তারিখে তারেক জিয়া আসলেন। 29 তারিখে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল। বেগম জিয়া এরপরে মারা গেলেন, ওনার বিশাল জানাজা হলো, এর আগে হাদির বিশাল জানাজা হলো। 15 দিনে তো ব্যাপক ঘটনা ঘটে যাচ্ছে। সামনের 15 দিনে আরো কত ব্যাপক ঘটনা ঘটবে, ডিফিকাল্ট টু প্রেডিক্ট। তো এখন যেটি আপনি বলছিলেন, যে ইস্যুটা, সেই ইস্যুটা হচ্ছে যে যে হাদির যে আন্দোলনটা হচ্ছে বিচারের জন্য, এটিতে আমি মনে করি আহ সরকার দমন করতে হবে। সরকার যদি এটাকে দমন বা এটাকে প্রশমন না করে, তার মানে হুম। সরকার নাই। তফসিল বিরোধী ইলেকশন কমিশনের সরকার, সকল দলের এখন পার্টি করা নিষেধ। কিন্তু একটা গোষ্ঠী ইনকলাব মঞ্চ, জুলাই ঐক্য নাম দিয়ে, বিভিন্ন নাম দিয়ে তারা কিন্তু মিটিং করছে, বিশাল বিশাল মিটিং করছে। এবং জুলাই ঐক্য নামে একটা মঞ্চ, তারা জাতীয় পার্টির ব্যানের বিরুদ্ধে বলছে জাতীয় পার্টি ভোট করতে পারবে না। তফসিল হয়ে গেছে, মনোনয়ন জমা দেওয়া হয়েছে, মনোনয়ন বৈধ হয়ে গেছে। এখন বলছে জাতীয় পার্টি ভোট করতে পারবে না, মানে ভোট করলে তারা প্রতিহত করবে। হুম। এই বক্তব্যটা সম্পূর্ণ নির্বাচন আচরণ বিধির পরিপন্থী, এবং এই বক্তব্যের জন্য নির্বাচন কমিশন প্রার্থীকে বাতিল করতে পারে, আর যারা প্রার্থী না তাদেরকে নির্বাচনী আইনে অ্যারেস্ট করতে পারে। এখন পর্যন্ত কাউকে অ্যারেস্ট করা হয়নি। তার মানে নির্বাচন কমিশন, সরকার টেক ওভার করেনি, নির্বাচন কমিশন তার টোটাল কন্ট্রোল নেয়নি। 42,000 ভোট সেন্টারে ভোট করা ব্যাপক কঠিন হবে সেই সেই নির্বাচন কমিশনের জন্য। আপনার আরেকটি প্রশ্ন ছিল কি জানেন? ওটাতে তাহলে একটু পরেই আসি। আমি ওই গণভোটের পক্ষের প্রচারণা, যেহেতু এই প্রসঙ্গটাই আপনি গণভোট, বলছিলেন, হ্যাঁ। ওটা একটু পরেই আসি, তাহলে ওটা আলাদা করে কথা বলি। কিন্তু এই যে মানে সরকারের কন্ট্রোল যে এখনো নেয়নি, এটা নিয়ে বলছেন, আমি এই প্রসঙ্গটা নিয়ে জনাব মোস্তাফিজের কাছ থেকে একটু শুনে নেই যে এই আন্দোলনকে আপনি আসলে কিভাবে দেখছেন, যে শাহবাগে যে আন্দোলন হচ্ছে সেটি নিয়ে একটু শুনবো। এবং সরকারের কন্ট্রোল না আসার আরেকটা জায়গায় দেখছি যে বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কের সেই যে ভিডিওটা ভাইরাল হলো, যে তিনি গিয়ে বলছেন বানিয়াচং থানা আমরা পুড়িয়েছি, সন্তোষ মানে ওসিকে তাকে তারা পুড়িয়েছেন, সন্তোষ সাহা সম্ভবত তার নাম, হ্যাঁ, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছেন, এই কথাগুলো বলছেন। মানে এটি হুমকি দিচ্ছেন যে আসামি ছাড়াতে গিয়ে, আসামিকে ধরে নিয়ে গিয়ে একজন ছাত্রলীগ নেতাকে ধরে নিয়ে গেছে, সেজন্য তাকে ছাড়াতে গিয়ে, এবং ওসিকে একরকম তাকে খুব সাবমিসিভ বিনয়ী, একরকম কাকুতি মিনতি তার পক্ষ থেকে দেখা যাচ্ছে হুমকি দিয়ে যাচ্ছেন ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন খুব বাচ্চা একটা ছেলে। কেমন কন্ট্রোল আসলে প্রশাসনের, জনাব মোস্তফা ফিরোজ? না, কোনো কন্ট্রোল নেই তো। পরে অবশ্য যখন কি খবর প্রকাশ হবার পর ওই মেহেদী হাসান তাকে অ্যারেস্ট করছে, কিন্তু 15 ঘন্টা ধরে আহ, মানে পুলিশকে চাপে রেখে আহ, মানে তাকে ছেড়ে দিতে বাধ্য হলো। তারপর আবার মেহেদী হাসানকে ই করলো, তাও কি যখন নাকি খবরটা গণমাধ্যমে চলে আসলো হুম। তখন। এটা তো খুবই মানে আহ, নিন্দনীয় এবং দুঃখজনক ঘটনা হলো এই। পুলিশ কিন্তু গত 1 বছরে পুলিশকে তো স্বাধীন করা হয়নি, বরং যতটুকু স্বাধীন ছিল পুলিশ আগে, তার সক্ষমতা যতটুকু ছিল, এই বৈষম্য বিরোধী এই মানে তৃণমূলে বিএনপি, জামাত, এরা আরো চাপতে চাপতে এটাকে একদম নিঃশেষ করে ফেলছে। এইসব ঘটনা প্রমাণ করে যে আগামী নির্বাচনে আসলে পুলিশ কার্যকর কোনো ভূমিকা রাখতে পারে না। হুম। হুম। এবং পুলিশকে শক্তিশালী করার জন্য আর্মি তো আহ, মানে সংখ্যাটা তার তো এত না যে সেইটা জনবল জনাব দিয়ে। মোস্তাফিরোজ, আমি আপনাকে একটু পজ দিই, আমি একটু শামীম পাটোয়ারির দৃষ্টি আকর্ষণ করছি। ব্যারিস্টার পাটোয়ারি, আপনি আমাকে শুনছেন? জি, শুনছি। যদি আপনাকে, আপনি কি, আপনি যখন কথা বলছেন একটু মিউট করবেন, আপনার ভিডিওটি অফ করছেন, আপনি কি অডিওটিও মিউট করবেন? আমার মনে হয় ওখান থেকে একটা নয়েজ আসছে। অনেক ধন্যবাদ। জি, জনাব মোস্তাফিরোজ। হ্যাঁ, ধন্যবাদ। আসলে আমিও মানে হ্যাঁ। ঠিক হ্যাঁ, একটু ডিস্ট্রাক্টেড ছিলেন। ফলো করতে পারছিলাম না হুম। কথাটা।
তো যাই হোক, এখন যেটা হলো যে এই ঘটনাগুলো নির্বাচনের ঠিক 1 মাস আগে এই ঘটনা প্রমাণ করে যে পুলিশ কতটা দুর্বল, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেখানে এখন এটা মানে নিভু নিভু অবস্থা, কোথাও এর অস্তিত্ব আছে কিনা সন্দেহ আছে, এখনো সেই বৈষম্যের নামে আসলে পুলিশ যেন আতঙ্কে কাঁপতে থাকে এবং তার কাছে নথি স্বীকার করে আবার তাকে ছেড়েও দেয়। খবর প্রকাশ হবার পর হয়তো উপর থেকে চাপাচাপির কারণে পরে তাকে অ্যারেস্ট করছে। তো তার মানে কি, প্রবণতাটা হলো এটা শায়েস্তাগঞ্জের ঘটনা হলেও এটা সারা দেশে তো আসলে চিত্রটা এরকমই। পুলিশের অবস্থা আসলে মানে খুব একটা গত 1 বছরে শক্তিশালী হয়নি। শক্তিশালী হওয়ার ব্যাপারে রাজনৈতিক দলগুলো সাপোর্ট করেনি। এখন আর্মিকে দিয়ে ঠেকা কাজ চালানো হচ্ছে। এই ঠেকা কাজটা যখন নাকি এরকম মানে শত শত শায়েস্তাগঞ্জ বিভিন্ন জায়গায় কেন্দ্রকে ঘিরে, ভোট কেন্দ্রকে ঘিরে যখন নাকি সেটা মাথা চাড়া দেবে, তখন পুলিশ কয়টা যে ওখানে থামাবে, আর্মি কিভাবে এটা সামাল দেবে, আমার এটা মাথায় কাজ করে না। এই জন্য আমি বারবার বলছিলাম 50টা করে, যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক, সারা দেশের পুলিশ এবং সেনাবাহিনী মিলে 50টা করে যদি আসনে নির্বাচনটা মানে কন্ডাক্ট করতো তাহলে ভালো হতো। নতুবা এই 300 আসনে আসলে কোনো দিশা পাবে না। 300টা নির্বাচনী এলাকা, কিন্তু কেন্দ্র তো হলো কয়েক হাজার। তো এতগুলি কেন্দ্র কিভাবে সামাল দেবে? দেখা যাবে স্থানীয় পর্যায়ে যার শক্তি আছে সেই করবে। ইতিমধ্যে আপনি জানেন যে একটা ঘটনা আপনাকে বলি, 17 মাস পরে টাঙ্গাইলের একটা আসনে একজন প্রার্থীর বিরুদ্ধে মামলা হয়েছে। সেই মামলা হচ্ছে অন্যতম প্রতিদ্বন্দ্বী। তো তার বিরুদ্ধে মামলা হয়েছে 17 মাস আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সময়ের যে ঘটনা, ওই ঘটনায় একজন ছাত্র আহত হয়েছে, এই নামে একজন প্রার্থীর নামে মামলা করেছে। যিনি মামলায় ভিকটিম হয়েছেন তিনি একজন প্রার্থী, তিনি স্বতন্ত্র। তাহলে বোঝেন, আজকে মাহমুদুর রহমান মান্না যা বললেন, আনিসুল ইসলাম মাহমুদ কিন্তু একই কথা বললেন। বলছেন যে মবক্রেসির কারণে তারা নমিনেশন পেপার জমা দেয়া এই কাজটা ঠিক মতন করতে পারেনি। মাহমুদুর রহমান মান্না একই কথা বললেন। দেখেন মিলে গেল কোথায়। মাহমুদুর রহমান মান্না, যিনি এই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা, তিনি যা বলছেন, আর যাকে বলা হচ্ছে স্বৈরাচারের দোষর আনিসুল ইসলাম মাহমুদ, মানে তার কথাও একই। তার মানে দুইজনই ভিকটিম হওয়ার পর দুজনের কথা এক, যে মবের কারণে তারা নমিনেশন পেপারটা ঠিক মতন জমা দিতে পারেননি, তাদের যাচাই বাছাইটা ঠিক মতো হয়নি। সেখানে মান্না ভাই পরিষ্কার ভাবে বলেছেন যে ঢাকা থেকেও মানে আইনজীবী কয়েকজন যে এবং স্থানীয় ভাবে তারা এমন ভাবে আদেশ দিচ্ছে যাতে রিটার্নিং কর্মকর্তা সেটা শুনতে বাধ্য হয়। তাহলে আমরা জানি যে এখনো প্রশাসন সেই দুর্বল, পুলিশও দুর্বল। একদম স্পষ্ট এই আপনি অবস্থায় যদি প্রশাসন এরকম নিয়ন্ত্রণ নিতে পারেন চাপাচাপি নাই। হয় তাহলে পরিস্থিতি কি দাঁড়াবে? এটি আপনি স্পষ্ট করছেন, কিন্তু আরেকটা যে বিষয় আসছে যে শাহবাগে আন্দোলন, আমি কি ব্যারিস্টার পাটোয়ারিকে পাচ্ছি? আমি যদি শুনি শাহবাগের যে আন্দোলন নিয়ে আমি প্রশ্ন করছিলাম জনাব মোস্তফা ফিরোজ, আপনি কি এটা একটু বলবেন যে এই আন্দোলনটার পেছনে কি অন্য কোনো উদ্দেশ্য আছে নাকি হাদির বিচারই? কারণ এই যখন হাদি হত্যাকাণ্ডের পরে, মানে হাদিকে গুলি করার পরে সরাসরি প্রথম মির্জা আব্বাসের দিকে অভিযোগ, তারপরে চলে আসলো ভারতে পালিয়ে গেছে হাদি, সেই ভারত দুঃখিত হাদির হত্যাকারী ভারতে পালিয়ে গেছে, সেখান থেকে ভারতের সেভেন সিস্টার্স আলাদা করে দেওয়ার হুমকি, অনেক কিছু হলো। তারপরে এখন আবার ইনকিলাব মঞ্চের মানে আমি দেখছিলাম ফাতিমা তাসনিম জুমা ডাকসু নেত্রী, তিনি লিখছেন যে ফয়সাল দেশেই আছে, হয় কারো অনিচ্ছায় তাকে ধরা হইতেছে না, অথবা এনকাউন্টারের পরিস্থিতি তৈরি করার জন্য অপেক্ষা করতেছে। এটা তার স্ট্যাটাস আমি দেখছিলাম, ফাতিমা তাসনিম জুমা লিখছেন। এর আগেও দেখছি ইনকিলাব মঞ্চের পেজ থেকে বলা হচ্ছে যে ক্রস ফায়ারের যেন না দেয়া হয় সেই বিষয়ে বলছে। আসলে মানে কি হচ্ছে? ইনকিলাব মঞ্চ এইরকম তথ্য কোথা থেকে পাচ্ছে যে তারা দেশেই আছে, এনকাউন্টারের পরিস্থিতির ব্যাপারে তারা এটা কিভাবে বলছে? অন্যদিকে তাহলে যদি তাই হয় তাহলে তার আগে ভারতের সেভেন সিস্টার্স আলাদা করে দেওয়ার হুমকি কেন? এবং এখন সরকার পতনের আন্দোলন কেন? মানে বিচার প্রক্রিয়া তো কিছু কিছু করে এগোচ্ছে, সরকার পতনের আন্দোলন কেন? একটু ছোট্ট করে শুনে ব্যারিস্টার পাটোয়ারির কাছ থেকে শুনতে চাইবো জনাব মোস্তফা ফিরোজ। আমি প্রশ্নটা আবার একটু রিপিট শুনতে আমি চাচ্ছি। বলছিলাম যে এই যে ফাতিমা তাসনিম জুমা যেটি বলছেন যে হুম। শুটার দেশেই আছে, কারো অনিচ্ছাটাকে হয় ধরা হচ্ছে না, অথবা ক্রস ফায়ারের জন্য অপেক্ষা করতেছে, এইরকম একটা স্ট্যাটাস তিনি দিচ্ছেন।
কিন্তু আগে তো শুনলাম তিনি হাদি ভারতে পালিয়ে গেছেন, এই জন্য সেভেন সিস্টার্স আলাদা করে দেওয়া হবে এরকম হুমকিও আসলো যে ভারতের আধিপত্যবাদ এই এই সেই নানান কিছু। তারপরে এখন আবার মানে যে শুটার দেশেই আছে তাকে ধরা হচ্ছে না, সরকার পতনের আন্দোলনও তারা শুরু করে দেবে, মানে সরকারের উপর অনিষ্ঠা জ্ঞাপন করছে। এই বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন? এখানে কি মানে হাদি হত্যার বিচার নাকি সাথে আরো কিছু আছে এর উদ্দেশ্যের মধ্যে? আচ্ছা, সেই ক্ষেত্রে একটা এই কিছুক্ষণ আগে একটা আমি বলি, ছাত্রদল নিজে বলছে যে এই ইনকলাব মঞ্চকে বিশেষ একটা গোষ্ঠী ব্যবহার করছে। আহ, আমি একদম মানে টু দা পয়েন্ট যদি বলি, ইনকলাব মঞ্চের ব্যানারে ইনকলাব মঞ্চের ব্যানার ব্যবহার করে একটি বিশেষ গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত। তার মানে বোঝা যাচ্ছে যে ইনকলাব মঞ্চে মানে এত সাংগঠনিক ভিত্তি বা এমন জনসমর্থন আসেনি। সমর্থন আছে হাদির ব্যাপারে, কিন্তু ইনকলাব মঞ্চের ব্যাপারে এমন কোনো জনবল থাকার কথা না। দেখা যাচ্ছে ইনকলাব মঞ্চের ব্যানারে আসলে জামাত এবং শিবিরের লোকজনই সেখানে জড় হয়েছে, এবং তারা এই ইস্যুটাকে আহ কাজে লাগাচ্ছে রাজনীতির মাঠটা দখল করা। মূল লক্ষ্য কিন্তু আসলে নির্বাচন। এবং বিএনপিকে ওই যে বললাম না, বিএনপি এইসব ইস্যুতে একটু ধীরে মানে সরকারের উপর আস্থা রাখতে চায়। তারা তো বলেছে সরকার যে এই সরকারের সময় বিচার হবে, দ্রুত বিচারই হবে, সেই আসামি ধরা পড়ুক আর না। এখন যেটা ঝুমা বলছে করতে পারে, কারণ হাদির ইস্যুটা ঝুলায় রাখলে দুই দেশের উগ্রপন্থী তাদের জন্য সুবিধা হয়। ভারতে দেখলেন না, মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়ে দিল, কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দিতে বাধ্য হলো। এবং বিজেপি নেতা এটা অভিনন্দন জানাইছে যে ভারতের হিন্দুদের জয় হয়েছে। আর ওই বিজেপির নেতাই বলছেন যে শাহরুখ খানকে গাদ্দার। তার মানে ভারতের মতন এত বড় একটা দেশ, সেখানেও বাংলাদেশের হিন্দুদের মানে প্রসঙ্গটা টেনে এনে তারা মুস্তাফিজকে বাদ দিল। যে মুস্তাফিজ নিয়ে খুবই আলোচনা ছিল, যে 9,20,00,000 রুপিতে সে কন্ট্রাক্ট করলো। সেই মুস্তাফিজ আজকে ধর্মের বিভাজনের কারণে, ভারতের উগ্র মৌলবাদী গোষ্ঠীর কারণে আজকে আইপিএলে খেলতে পারলো না। এই যদি ভারতের অবস্থা হয়, তাহলে বাংলাদেশের অবস্থাটা দেখেন, তাহলে বাংলাদেশে এর একটা প্রভাব পড়বে। এইখানে প্রভাব পড়লে এখানকার সাম্প্রদায়িক উগ্র গোষ্ঠী সুবিধা পাবে, আর ওখানে প্রভাবটা পড়লে ভারতের বিজেপির এবং তার সাম্প্রদায়িক গোষ্ঠী তারা সুবিধা পাবে। দুই দেশের সাম্প্রদায়িক গোষ্ঠী হয়তো মিলেমিশে এরকম একটা ইস্যু নিয়ে খেলছে, যে খেলা আসলে মানুষের মধ্যে একটা ধর্মের বিভাজন ঘটলো। দেখেন, দীপু চন্দ্র দাস, সে তো বাংলাদেশের, তার সে তো বাংলাদেশি, তার তো ধর্ম হোক, সে যদি মুসলিম হতো তাহলে কোনো সমস্যা ছিল না ভারতের। এটা কোনো কথা হইতে পারে? তো ভারতে যখন কি মুসলমানরা নিপীড়িত হয়, তাহলে বাংলাদেশ কি রিয়াক্ট করবে? মুসলিম বিশ্ব কি রিয়াক্ট করে না? এটা ভারতের আভ্যন্তরীণ বিষয় হিসেবে ধরে নেওয়া হয়, কিন্তু ভারত কিন্তু এটা ধরলো না। তার মানে বাংলাদেশকে তারা দেখে মনে হচ্ছে যেন মানে তাদের একটা একটা সম্প্রসারিত রাজ্য, সেই রাজ্যের একটা হিন্দুকে মুসলমানরা মারবে, এটা তারা সহ্য করছে না। এই সুড়সুড়ি দেওয়ার মধ্য দিয়ে এটা মানে গণতান্ত্রিক আমি অসাম্প্রদায়িক মানুষগুলো তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, দল ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ যারা সাধারণ মানুষ, তাদের মনের উপরে তো এগুলি প্রভাব পড়ছে, ধর্মের প্রভাব পড়ছে, ধর্মের ভিত্তিতে বিভাজনটা তৈরি হচ্ছে। তো সেটা এই অঞ্চলে ইনকলাব মঞ্চ এটা নিয়ে খেলছে, বারবার সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলছে যে ওসমান হাদির হত্যাকারী এখানে আছে, একবার বলতেছে ভারতে, সুতরাং ভারতের আস্তানা জ্বালায় দাও, পুড়ায় দাও বলে মানে হামলা করতেছে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানটে। তো এটা ভালো, এটা মানে কি বলবো আর কি, মানে এর চেয়ে ন্যাক্কারজনক এইরকম খারাপ ধরনের একটা প্রবণতা দুই দেশ জুড়ে যা হচ্ছে, এটা দুই দেশের গণতান্ত্রিক আমি অসাম্প্রদায়িক মানুষকে আতঙ্কিত করে তুলতেছে। জি, মুস্তাফিজ, আপনাকে ধন্যবাদ। আমি এইটা নিয়ে একটু ব্যারিস্টার পাটোয়ারির কাছে শুনবো, এবং সাথে সাথে ওই প্রশ্নটাও পরবর্তীতে রেখে গেলাম যে ভারতের এর মধ্যে আবার ভারতের পররাষ্ট্রমন্ত্রীও এসে তারেক রহমানের সাথে দেখা করছেন, এই প্রসঙ্গটা একটু পরে কথা বলি। কিন্তু ব্যারিস্টার পাটোয়ারি, এই যে ইনকিলাব মঞ্চের আপনি আসলে যেটি শুরু করলেন যে শাহবাগে যে প্রোটেস্ট, এটির আপনার কি মনে হয়, আপনার কাছে কি মনে হয় যে এটির পেছনে আসলে উদ্দেশ্য? তারা তো বলছে তারা বিচারের দাবিতে আন্দোলন করছে, সারা দেশেই সেই আন্দোলন ছড়ানোর কথা বলছে এবং হচ্ছে বিভাগের শহরগুলোতে। এটার আসলে উদ্দেশ্য কি, বিচার নাকি এর পেছনে আরো অন্য কিছু আছে? তাদের আবেগটা যৌক্তিক। তাদের সহকর্মী সহযোদ্ধা নির্মমভাবে হত্যা হয়েছে, তো এখন নিশ্চয়ই। পর্যন্ত কোনো আসামি অ্যারেস্ট হয়নি। এই বিষয়ে আবেগ থাকা খুবই স্বাভাবিক। তবে রাষ্ট্র, দেশ, ভোট, নির্বাচন তো অনেক বড় বিষয়।
তফসিল বিরোধী যদি এরকম আন্দোলন হয়, আমাদের পুলিশের সীমাবদ্ধতা আছে। পুলিশ কি তাহলে এই আন্দোলন ঠেকাবে বা আন্দোলনকারীদের নিরাপত্তা দেবে, না ভোটের কাজ করবে? সেই জন্যই আমরা এর আগে দেখতাম যে যে পরিমাণ যখনই ভোট হতো, এই ধরনের আন্দোলন, বিক্ষোভ, মিছিল সবকিছু বন্ধ হয়ে যেত। এক ধরনের আনডিক্লার্ড এমার্জেন্সি হতো, সেনাবাহিনী চলে আসতো, সব জায়গায় তারা 5 জনের বেশি সমাবেশ করা যাবে না, নির্বাচনী আচরণবিধি সকলের উপর বাধ্যকর করে দিত। সেই জায়গাতে এমনকি আমাদের প্রাকৃতিক বিবাহিত অনুষ্ঠান, দাওয়াতে গেলেও অনেক বাধ্যবাধকতা মানতে হতো। সেখানে এত লুজ ভাবে আহ ভোটটা হওয়াটা খুব আশঙ্কাজনক একটা সম্ভাবনা আছে। পাশাপাশি যে সমস্যাটা হচ্ছে, আমরা যেটা অনুভব করছি, তবে তারেক জিয়ার আগমন 25শে ডিসেম্বরে এটা দেশকে ভোটের দিকে অনেকদিন নিয়ে গেছে এবং বিএনপি অনেকদূর এগিয়ে গেছে। দেশে একটা অংশ ফ্যাসাদ চাচ্ছে, সেখানে মিলিটেন্সি সোর্স থাকতে পারে, সেখানে নো ভোট থাকতে পারে। যেমন ভোট হলেই এনসিপির অনেক নেতা হারিয়ে যাবে, ভোট না হওয়া পর্যন্ত তারা বিশাল বড় নেতা, তাদের কথা টেনে বলছে, তো তারা অনেকেই ভোট পাবে না। এই ভোট না চাওয়া অংশের জন্য তারেক জিয়ার আগমন একটা কুঠারাঘাত, এবং দেশটাকে মোটামুটি গণতান্ত্রিক ট্রানজিশন, অন্তর্ভুক্তি, ইনক্লুশন, সকলকে নিয়ে একটা সংসদ করা, সকলকে দেশ চলার ক্ষেত্রে তারেক জিয়া নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারেন, এবং সেটা উনি করবেন বলেই আমার বিশ্বাস। ঠিক সেরকম একটি কমিটমেন্ট তার মধ্যে দেখাও যাচ্ছে। আরেকটি আপনি যেটা বলেছেন গণভোট নিয়ে, গণভোট নিয়ে মানুষের মধ্যে আমি কোনো আগ্রহ দেখছি না। গণভোট শব্দটিও আমি অনেক সময় এলাকায় শুনছি না। 4টি প্রশ্নের একটি গণভোট, 4টি প্রশ্ন পড়ে বোঝার মতো আগ্রহ ভোটারদের থাকবে কিনা। তবে অতীত ইতিহাস বলে বাংলাদেশে গণভোট কখনো হারেনি, এবং কখনো কখনো 118% ভোট পেয়েও জিতেছে কোনো কোনো সেন্টারে। তো সেটাই হয়ে থাকে, এটা ওই পূর্ব নির্ধারিত একটি সাজানো ইঞ্জিনিয়ারিং ছকের মধ্যে পড়ে যেতে পারে। আহ আমরা মনে করি গণভোটের কোনো প্রয়োজন ছিল না। সংসদে সমস্ত সংশোধনী আসবে, পার্লামেন্টারি প্রসেসে সেগুলো ডিসকাশন হবে, টেবল হবে, স্ক্রুটিনি হবে, কমিটিতে যাবে, আবার কমিটিতে যাবে, আবার স্পেশাল কমিটিতে যাবে, সিলেক্ট কমিটিতে যাবে, তারপরে রেফারেন্ডামে যাবে। এখন আগে রেফারেন্ডাম করে পার্লামেন্টকে বেঁধে ফেলার যে চেষ্টা হচ্ছে, এটা কনস্টিটিউশনাল ল এর সাথে যায় না। অর্থাৎ বর্তমান সরকার তার নিজের নিরাপত্তা নিয়ে ভীত, তার নিজের এক্সিট নিয়ে ভীত। সেই জন্য সে ভোটের আগেই একটা রেফারেন্ডাম নিয়ে নিজের বৈধতা, অথবা তথাকথিত বৈধতা, অথবা তথাকথিত সনদের বৈধতা দিয়ে নিজেকে সেফ রাখতে চাচ্ছে। পরবর্তী সরকারকে বর্তমান সরকার বিশ্বাস করছে না, এই জিনিসটি আমার উপলব্ধি। তবে একটা বিপ্লব যদি হয়ে থাকে, আন্দোলন যদি হয়ে থাকে, সেটাকে আবার গণ ভোট দিয়ে জাস্টিফাই বা রেটিফাই করার তো আমি কোনো কারণ দেখি না, কোনো প্রয়োজনও নাই। তো সেক্ষেত্রে আমি মনে করি জিনিসটা জটিল করে ফেলা হয়েছে। ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে অনেক সময় লাগবে এগুলো পড়ে বুঝে ভোট দিতে, অনেকে বুঝবেও না, অনেকে ভোট দেবেও না, অনেকে ভুল ভোট দিয়ে দিবে। তো সেটা ইয়েট টু সি গভর্নমেন্ট কিভাবে হ্যান্ডেল করে। এখন কিন্তু পর্যন্ত মাঠে টিআইবি এই ঘাটে আমি গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা করছে, মানে তারা বলছে হ্যাঁ বিজয়ী হবার কোনো বিকল্প নাই। মানে টিআইবির পক্ষ থেকে এমন প্রচারণাকে কিভাবে দেখেন, মানে তারা এখানে কিভাবে একটা পক্ষ হয়ে সেটা তো প্রচারণা মানে করছে? জনগণ জনগণ বিচার করবে। হ্যাঁ, এখানে কিছু ভালো জিনিস আছে, বিতর্ক বিশিষ্ট আইনসভা আছে, কিছু অ্যামেন্ডমেন্টের কথা বলা আছে, যেগুলো নির্বাচিত সরকার সাধারণত যে অ্যামেন্ডমেন্ট গুলো করে না। তবে বিএনপি সাবজেক্ট টু ফিউ রিজার্ভেশন এখানে তো স্বাক্ষর করেছে। তো বিএনপি যদি ক্ষমতায় যায়, তাহলে তাকে এগুলো বাস্তবায়ন করতে হবে। এবং যদি বিএনপি ক্ষমতায় গিয়ে এগুলো বাস্তবায়ন না করে, তাহলে তার জনসমর্থন মধ্যে সে পড়বে। সেদিক থেকে আমি মনে করি টিআইবি একটা নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে কোনো পক্ষ নেওয়া উচিত না। তার ওই ওই রিফর্ম গুলো দরকার। প্রক্রিয়াটা কিন্তু তিনি কেউ চাপিয়ে দিতে পারে না। প্রক্রিয়াটা তো হ্যাজ টু বি গণতান্ত্রিক হতে হবে। সংবিধান তো এখনো সাসপেন্ডেড না। আমি এই কথাগুলো বলেছিলাম মেবি আপনার টকশোতেই। হুম। এখন বাংলাদেশে দুটো সংবিধান, একটা আমাদের সংবিধান, বৈধ, ভ্যালিড, কনসিস্টেন্ট, ফ্লারিশিং, আর একটা জুলাই সনদ। কারণ জুলাই সনদে আমার অনেক কিছু আছে, এটা সংবিধানের উপরে স্ট্যাটাস চলে গেছে। সংবিধান আর জুলাই সনদ একসাথে থাকতে পারে না। আর্টিকেল 17 অনুযায়ী সংবিধান অনুযায়ী অ্যামেন্ডমেন্ট করতে হবে।